জুলাই পরবর্তী ই-কমার্সে আটকে থাকা অর্থ ফেরতের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। গ্রাহক হয়রানি ঠেকাতে উদাসীন কেন্দ্রীয় ব্যাংক, 1 বছরেও সমাধান হয়নি 37% অভিযোগ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে চাঙ্গা রূপপুরের অর্থনীতি, বিদেশিদের দিকে লক্ষ্য রেখেই বাড়ছে বিনিয়োগ। স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। জুলাইয়ের পর ই-কমার্সের কেনাকাটায় যাদের টাকা আটকে গেছে তা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ডিজিটাল কমার্স বিষয়ক সভায় কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানান, সব ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিবন্ধন নিয়ে ব্যবসা চালাতে হবে। আগামী 3 মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে বলে আশা তার। এ নিয়ে 2 সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসবেন তারা। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান ই-কমার্স আইনেই চলমান সমস্যার সমাধান খুঁজছেন তারা। জুলাই মাস থেকে যারা টাকা আটকে আছে সেই টাকাগুলো যেন তাদের কাছে ফেরত যায়, এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি। একটু সময় লাগবে। সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স বা কোনো এরকম কিছু না, কিন্তু তাদেরকে একটা নিবন্ধনের মধ্যে নিয়ে আসে, জাস্ট আইডেন্টিফাই করার জন্য, আইডেন্টিফাই নাম্বার, তাদের সব আইডির জন্য তাদের কোনো এক্সট্রা খরচ নেই। কোনোভাবেই কমছে না ব্যাংকগুলোতে গ্রাহক হয়রানি। সমাধান পাওয়াটাও যেন দিন দিন কঠিন হয়ে পড়ছে। হয়রানি রোধে বাংলাদেশ ব্যাংকের আলাদা বিভাগ থাকলেও গেল 1 বছরে সমাধান হয়নি 37% অভিযোগের। এমনকি অভিযোগ সেল সম্পর্কে জানেন না অনেকেই। মাসুম মিয়ার রিপোর্ট। ব্যাংক খাতের আকার বাড়ার সাথে সাথে বাড়ছে গ্রাহক হয়রানিও। কেন্দ্রীয় ব্যাংক কাগজ কলমে গ্রাহক সুরক্ষার কথা বললেও বাস্তবে তা দেখা মেলা ভার। অনিয়মকে প্রশ্রয় দিয়ে আমরা রাষ্ট্রকে রসাতলে নিতে পারবো না। জনতা ব্যাংক কর্মকর্তাদের খামখেয়ালিপনায় 2 যুগ আগের এক ঋণের দায়ে দিশেহারা অধ্যাপক খন্দকার তাবিন হাসান। সুদ আসল সব শোধ করেও মিলছে না মুক্তি। তার মায়ের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া 20 লাখ টাকার ঋণের সব মিলিয়ে শোধ করেছেন 66 লাখ টাকা। তবে ব্যাংক কর্তাদের অদ্ভুত সব অজুহাতে হচ্ছে না সমাধান। শেষ ভরসা কেন্দ্রীয় ব্যাংকে ধর্ণা, কিন্তু নির্বিকার বাংলাদেশ ব্যাংকও। বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর 10ই অক্টোবর 2021 সালে আমি এই পত্রগুলো প্রেরণ করি, অভিযোগটা প্রেরণ করি, সমস্ত প্রমাণ এবং সংযুক্তি সহ, যেটার কোনো প্রতিকারের আশা আমি এখনো অপেক্ষায় আছি। আশা করি ওনারা দ্রুত একটা পদক্ষেপ নেবেন, বাট এখন পর্যন্ত আমি ওনাদের কোনো রেসপন্স পাইনি। দেশের ব্যাংকগুলোতে এমন বিভিন্ন সমস্যা নিয়ে যাওয়া তাবিন হাসানের মতো গ্রাহক নেহায়েত কম নয়। তবে কদাচিৎই মিলছে সমাধান। উল্টো কখনো কখনো পোহাতে হয় ব্যাংক কর্মকর্তাদের দুর্ব্যবহার। সমস্যা হবে ঠিকই, সমাধানটা কোথায় পাবো এটা অবশ্যই দরকার, এবং সরকারের এটা অবশ্যই নজরদারিতে রাখা দরকার। এমডির সাথে দেখা করতে দিবে না, বলছে রেজাল্ট করিমের কাছে যান, ডিজিএম বা জিএম। কেউ আমাকে রেজাল্ট করিম স্যারের রুম দেখাই দিচ্ছে না, কারণ তারাও জানে তাদের ব্যবহার খারাপ, কমপ্লেন করলে তাদের ঝামেলা হবে। গ্রাহক হয়রানি রোধে বহুদিন ধরেই কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের FICSD নামে আলাদা এক বিভাগ। তবে এর খোঁজই জানেন না বেশিরভাগ মানুষ। ব্যাংকের কার্যক্রম করার জন্য যদি তাদের কোনো সমস্যায় পড়ে, যদি তার প্রতি কোনো ওই জাতীয় কোনো ইনজাস্টিস করা হয়, তখন সেটাকে সমাধান করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের পড়ে যায়। গেল 1 বছরে বাংলাদেশ ব্যাংকের এই বিভাগে গ্রাহকের অভিযোগ জমা পড়ে 12,795টি, যার মধ্যে 63% সমাধান হয়েছে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। করোনার কারণে আমাদের যেগুলো ইন্সপেকশনের মাধ্যমেই সমাধান করতে হবে, সেগুলো আসলে ফোনে করা সম্ভব নয়। সেখানে তো আমার ইন্সপেকশন, অনসাইট ইন্সপেকশন আমাদের বন্ধ ছিল, যার কারণে কিন্তু আমাদের এই সমাধান করতে 100% আমরা সমাধান করিনি। আমাদের সমাধানের যে প্রবলেম, সমস্যা বোঝার যে প্রবলেম, এটা সব জায়গায় একইভাবে বিদ্যমান। খুব বেশি এফিশিয়েন্ট অর্গানাইজেশন এখন আর বাংলাদেশে ইনস্টিটিউশন মনে হয় দিন দিন কমে যাচ্ছে। একটা সময় বাংলাদেশ ব্যাংকের এই সেবাগুলো অথবা বাংলাদেশ ব্যাংকের আরো যে কার্যক্রম, বিভিন্ন গাইডেন্স এবং কন্ট্রোলের, এগুলো কিন্তু দিন দিন এখন অনেকটা হালকা বলে মনে হচ্ছে। যদিও ব্যাংকগুলোতে ঝুলানো 16236 নম্বরে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের খুঁজে পাওয়া ভার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
দেশে বিমানবন্দর দিয়ে বছরে প্রায় 150 কেজি সোনা চোরাচালান হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে এতে বিনিময় হয় মাদক ও অস্ত্র। তবে একে 50 বছরের পুরনো ধ্যান ধারণা বলছে জুয়েলার্স সমিতি। কিন্তু বৈধভাবে স্বর্ণ আমদানি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুপক্ষের। শামীমা সুলতানার রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন স্বর্ণ চোরাইয়ের বড় রুট হয়ে উঠেছে। এ মাসেই আকাশপথে আসা 35 কেজি 28 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বছরের হিসাবটা কয়েক গুণ বেশি। স্বর্ণ উদ্ধারের সময় কেউ কেউ আটক হলেও পরিত্যক্ত অবস্থায় পেলে দায়ী করা যায় না কাউকে। তবে বিমানবন্দরে দায়িত্বরত জ্যেষ্ঠ কর্তাদের দুষছে শুল্ক গোয়েন্দা। আমরা যখন দেখি যে আনশিডিউল ফ্লাইট, তখন আমরা সেটা সাসপেক্ট করি। তাহলে ওই আনশিডিউল ফ্লাইট কিভাবে গেছে, এটা কি কোনো কর্মচারী করে? যে সিনিয়র কর্তৃপক্ষকে আর একটু সিরিয়াস হয়ে বিষয়গুলো দেখা দরকার। পাচারে কে বা কারা জড়িত সেটা নিয়ে মুখ না খুললেও এমন স্বর্ণ মাদক ও অস্ত্রের বিনিময় হিসেবেও পাচার হয় বলে জানায় শুল্ক গোয়েন্দা। তবে এ অভিযোগ উড়িয়ে দেয় জুয়েলার্স সমিতি। এটা স্মাগলিং এর পেমেন্টে ব্যবহার হয়, এটা অপরাধের অর্থায়নে ব্যবহার হয়, আর ড্রাগের পেমেন্ট হয় হচ্ছে এই গোল্ড দিয়ে। এই বিশ্বায়নের যুগে হাজার পদ্ধতি আবিষ্কার হয়েছে। এই যে পিওর গোল্ডের মাধ্যমে এই অস্ত্র এবং ড্রাগস লেনদেন হয়, এই ধারণাটা 50 বছর আগের ধারণা। আমদানিতে মাত্র 5% শুল্ক, তবু কেন বৈধ উপায়ে আসছে না স্বর্ণ? ইম্পোর্ট করে নিয়ে আসার পরে এটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা হিসাবপত্র চাবো, এটা কোথায় বিক্রি করলো সেটা আমরা মনিটরিং করব। এটা করা তাদের জন্য ডিফিকাল্ট। ব্যাগেজ রুলে যারা 2000 টাকা ট্যাক্স দিয়ে নিয়ে আসতেছে পিওর গোল্ড, তাদের আর কোনো খরচ নাই। কিন্তু আমরা যারা ইম্পোর্টার যারা আছি, গোল্ডের উপর 2000 টাকা ট্যাক্স দিচ্ছে, হচ্ছে ইম্পোর্ট ডিউটি, তারপর আপনার ফ্রেট চার্জ, তারপর ইন্স্যুরেন্স চার্জ, কমিশন, বিভিন্ন চার্জ। বছরে 18 থেকে 26 টন স্বর্ণের চাহিদা আছে দেশে, যদিও গত বছর মোটে 10 কেজি স্বর্ণ আমদানি হয়েছে। অথচ 2019 সাল থেকে এ পর্যন্ত অবৈধ উপায়ে আসা প্রায় 422 কেজির মতো স্বর্ণ শুধু শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরই জব্দ করেছে। সে রিপিটেডলি কেন এই রিস্ক নিতেছে, তার মানে এখানে লাভ আছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সচল হচ্ছে আশেপাশের এলাকার অর্থনীতির চাকা। বিদেশি শ্রমিকদের জন্য গড়ে উঠেছে রেস্টুরেন্ট, সুপারমার্কেট, রিসোর্ট। এলাকায় রাশিয়ান তথা পশ্চিমাদের ছোঁয়া লাগায় রূপপুর এখন রুশপুর হিসেবেই পরিচিত বেশি। শাহিন রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অবকাঠামোগত উন্নয়ন যখন গাঝাড়া দিয়ে ওঠে, সংস্কৃতির পাখিও তখন ডানা মেলে, যার উদাহরণ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ প্রকল্পে কাজ করছেন রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের অন্তত 2000 কর্মী। বিদেশি এসব নাগরিকদের ঘিরে রূপপুর শাহাপুর নতুন হাট এলাকা সেজে উঠেছে নতুন রূপে। বছর কয়েক আগেও এখানে খুব একটা মানুষ দেখা যেত না। এখন কর্মচাঞ্চল্যে ভরপুর পুরো এলাকা। বিদেশিদের জন্য গড়ে উঠেছে রেস্টুরেন্ট, সুপারমার্কেট। এছাড়া গ্রিন সিটিতে হয়েছে বহুতল ভবন। এর বাইরেও রয়েছে হোটেল, রিসোর্ট। অর্থের চাকার সাথে সাথে বদলেছে এখানকার মানুষের জীবনমানও। গ্রিন সিটির বিপরীতে দেখেন অনেকগুলো মার্কেট হয়ে গেছে। আমি নিজে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি এখানে। রাশিয়ানরা আমার এখানে খেয়ে যথেষ্ট সন্তুষ্ট। রাশিয়ানদের মানে মোটামুটি কথা রাশিয়ানদের কেনাকাটার জন্যই এটা হচ্ছে আপনার মার্কেটটা। বিদেশি নাগরিকদের সাথে স্থানীয়দের মধ্যে গড়ে উঠেছে হৃদ্যতা। অনেকটাই রপ্ত করেছেন পরস্পরের ভাষা। আসলে তাদের সাথে আমাদের সাথে একটা ভালো বন্ধুত্বসুলভ সম্পর্ক হয়ে গেছে। মোটামুটি প্রথম যে সমস্যাগুলো ছিল রাশিয়ানদের সাথে কথা বলতে চলতে, এখন রাশিয়ানরা আমাদের কথা বুঝে, আমরা রাশিয়ানদের কথা বলি। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছি। ভালো ভালো, ভেরি গুড, ভেরি গুড, অ্যাট লিস্ট না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আগামীতে এই অঞ্চলের আর্থ-সামাজিক আরও উন্নয়ন হবে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সূচকের বড় পতন দেশের পুঁজিবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 120 পয়েন্ট। লেনদেনের শুরু থেকেই ছিল সূচকের নিম্নমুখী ধারা। দিনের সর্বোচ্চ 163 পয়েন্ট কমে দুপুরে
12টা 40 মিনিটে ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স নামে 6,842 পয়েন্টে। পরবর্তীতে বাড়তে থাকে পয়েন্ট, তবে দিন শেষে সূচক ছিল নেতিবাচক। আর গতকালের চেয়ে কিছুটা কমে লেনদেন হয় 1,470 কোটি টাকার কিছু বেশি। এর আগে গতকাল 70 পয়েন্ট কমলেও দিন শেষে ডিএসইএক্স অবস্থান করে 7,005 পয়েন্টে। এদিকে ধারাবাহিকভাবে সূচক পতনের প্রতিবাদে ঢাকায় স্টক এক্সচেঞ্জের মতিঝিল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। 22 দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাতে শুরু হচ্ছে সাগরে মাছ ধরা। এজন্য উপকূলে চলছে প্রস্তুতি। জাল ঠিক করা, মাছ ধরার বোট প্রস্তুত সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। সেই সাথে স্বস্তি ফিরেছে জেলে পল্লীতে। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে গত 4 অক্টোবর থেকে 22 দিনের জন্য সাগরে মাছ ধরার এই নিষেধাজ্ঞা আরোপ করে সরকার, যা শেষ হচ্ছে আজ দিবাগত রাত 12টায়। জাল বানিয়ে টানিয়ে হবে লাইন করি সাগরের ফটো ঠিক হয়ে যাবার মাছ পাওয়ানোর আশা কত পাই না পাই এটা মালিকের ভিতরে। আজকে জালের কাজ করছি, জালে ছেড়ে দিয়েছি, মুড়া করছি। এখন কি মানে জাল আবার বোর্ডে টলারে উড়ামো, উড়ে আলাই দিলে আবার বরফপুরে তেল বরফপুরে আবার কি সাগরে যাবো। অনেকদিন পর বোর্ডে আসছিলাম, কারণ এখন সাগরে যাইতেছি, কাজ কাম করুম, মাছ ধরবো, ইনকাম করবো। বোর্ডে আসছিলাম, কাজ করতে পারিনি, খাইতে পারিনি, কষ্ট ছিলাম। এখন সাগরে যাবো, কষ্ট পরিশ্রম করে টাকা। এসএমই, কৃষি, নারী ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের জন্য সহায়ক ঋণ ব্যবস্থার প্রণয়ন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। ব্যাংকের আস্থা ও বিশ্বাসের ফলেই এতদূর আসতে পেরেছে বলেও মন্তব্য তার। এজন্য সবসময় গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে যুগোপযোগী ব্যাংকিং সেবা দিয়ে আসার দাবি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকের। প্রান্তিক গ্রাহকদের সব ধরনের সুবিধার আওতায় আনতে ডিজিটাল ব্যাংকিং সেবারও প্রচলনের কথা জানানো হয় এই অনুষ্ঠানে। ছোট ছোট বিনিয়োগের ক্ষেত্রে এসএমই খাতে এবং নারী উদ্যোক্তা খাতে এবং কৃষি খাতে আমরা কিছু বিনিয়োগের প্রোডাক্ট নিয়ে আসছি, এবং সেটাতে করে আমি মনে করি যে প্রান্তিক লেভেলে যারা ছোট ক্ষুদ্র বিনিয়োগ যাদের প্রয়োজন হয় তাদের জন্য আমরা কিছু করতে পারবো। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।